আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তিলক ভার্মার স্ট্রাইকে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারালো ভারত। নবমবারের মতো সূর্যকুমারদের শিরোপা জয়। খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ। 144 ধারার মধ্যে সংঘর্ষে 3 জন নিহত। সেনা সদস্য, পুলিশ সহ আহত 30। সরকারের দুঃখ প্রকাশ। পাবনায় পঞ্চগড়গামী আন্তনগর ট্রেনের 2টি বগি লাইনচ্যুত। ভোগান্তিতে যাত্রীরা। ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ। এবং তুলার দাম বাড়া সহ নানা সংকটে নারায়ণগঞ্জের টান বাজারে সুতা বাণিজ্য সরবরাহ নেমে এসেছে অর্ধেকে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শুরুতেই এশিয়া কাপের শিরোপা জয়ের খবর। এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। তিলক ভার্মার ব্যাটে ভর করে পাকিস্তানের বোলিং লাইন আপকে লন্ডভন্ড করে এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। এছাড়া গ্রুপ পর্ব, সুপার 4 ও ফাইনাল টানা 3বারই সালমান আগাদের হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট জিতল সূর্যকুমার যাদবরা। টস হেরে ব্যাটিং করে মাত্র 146 রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে 5 উইকেটে 150 রান তুলে জয় পায় ভারত। পরাগারমানের রিপোর্ট। ছক্কামের জয় প্রায় সুনিশ্চিত করার লক্ষ্যে ছিলেন শিবম দুবে, পারলেন না, বাউন্ডারি লাইনে আউট হলেন। তাতে শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 10 রানের। কোন বিপর্যয় ঘটতে দেননি তিলক ভার্মা ও রিঙ্কু সিং। অবশ্য 147 রান টার্গেটে নেমে দলের 20 রানে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব আর শুভমান গিলের উইকেট হারিয়ে তীরে এসে তরি ডোবার শঙ্কায় ছিল ভারতীয় শিবির। কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে 50 বলে 57 এবং শিবম দুবেকে নিয়ে 40 বলে 60 রানের জুটি করে জয়টা নাগালে নিয়ে আসেন তিলক ভার্মা। তবে সামান্য পুঁজি নিয়েও পাকিস্তান ফাইনালে যে লড়াইটা করলো তাতে হেলাফেলা করার জবাবটা ভালোভাবে দিলেন সালমান আগারা। এর আগে দুবাই টসে হেরে ব্যাটিং এ নেমে শুরুটা দুর্দান্ত ছিল পাকিস্তানের। পাওয়ার প্লেতে 45 রান তুলে টস জিতে সূর্যকুমার যাদবের ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তকে প্রশ্নের মুখে ঠেলে দেন সাহিবজাদা ফারহান আর ফকর জামান। 84 রানের জুটি করে ভারতের বোলারদের উদ্বেগটা বাড়িয়ে দেন তারা। এরপর শুরু হয় স্পিন ভেলকি। 57 রানে থাকা সাহিবজাদাকে ফেরান বরুণ চক্রবর্তী। 1 উইকেট হারিয়েই 100 রানের গন্ডি পার হয় পাকিস্তান। কুলদীপ যাদবের বলে 14 রানে কুপকাত সাইম আয়ুব। এরপর উইকেটে যেন মরক লাগে। ভারতের স্পিন ফাঁদে নাস্তানাবুদ সালমান আগার দল। ভরসা হয়ে ওঠা ফকর জামান বরুণের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন 46 রান। 17তম ওভারে আরো একবার জাদু দেখান কুলদীপ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী 1 ওভারে তুলে নেন 3 উইকেট। মাত্র 33 রানে 9 উইকেট হারান সালমান আগারা। তাতে 146 রানে অল আউট পাকিস্তান। পরাগারমান, এটিএন বাংলা। খাগড়াছড়িতে টানা 3য় দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। সহিংসতার ঘটনায় পরিস্থিতি এখনো থমথমে। শহর ও আশপাশে সড়ক এখন ফাঁকা। জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। এর আগে গতকাল গুইমারিতে দুষ্কৃতিকারীদের হামলায় 3 জন নিহত হয়। সেনাবাহিনীর মেজর, পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 30 জন। 144 ধারার মধ্যেই এই সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না জানিয়ে ব্যবস্থা নেয়ার আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অবরোধ সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। শনিবার দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়।
তবে রোববার সকাল থেকে জেলার খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের গুইমারা খাদ্য গুদাম এলাকায় ব্যারিকেড দিয়ে অবরোধ করে পিকেটাররা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের উত্তেজনা দেখা দেয়। ঘটনার এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। উপজেলার কয়েকটি সরকারি দপ্তর এবং রামসু বাজারে বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় পিকেটাররা। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী। এ সময় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন নিহত এবং সেনাবাহিনী পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না জানিয়ে ব্যবস্থা নেয়ার আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। এর আগে দুপুরে ডিসি অফিসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। আমাদের পুলিশের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, ডিজিবির অভাব নাই এবং এভিয়েটের অভাব নাই, অন্যান্য ইয়ের অভাব নাই, বা ইউজ অল নেসেসারি ইউজ ইট। কারণ আমরা কোনো অবস্থাতে চাই না প্রাণহানি, কোনো অবস্থাতে চাই না পার্বত্য চট্টগ্রামের এই যে ইয়েগুলি যেগুলি হচ্ছে এই দুর্নামটা অন্তত সরকার চায়। অন্যদিকে দুর্গাপূজা শুরু হলেও এ ঘটনার পর গুইমারার পূজা মণ্ডপগুলোতে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। খাগড়াছড়ি পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক ও শান্ত রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, কিছুক্ষণ আগে সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধি আবু দাউদ। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের আজ তৃতীয় দিন চলছে। ফলে খাগড়াছড়ির সাথে দূরপাল্লা এবং আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখানকার গতকাল জেলার গুইমারা এবং তার আগের দিন খাগড়াছড়িতে যে বিচ্ছিন্ন কয়েকটি সহিংস ঘটনা ঘটে, সে কারণে পরিস্থিতি এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সেনাবাহিনী টহলের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বিজিবি, পুলিশ মাঠে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের জন্য প্রশাসন নানা রকম উদ্যোগ নিয়েছে। গতকাল পার্বত্য উপদেষ্টা এখানে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উত্তরণের জন্য তাগাদা দিয়েছেন। এই অবস্থার মধ্যে গতকাল গুইমারায় যে 3 জন সহিংস ঘটনায় নিহত হয়েছে, তাদের লাশগুলো খাগড়াছড়ি হাসপাতালের মর্গে রয়েছে। সেই মরদেহগুলো আজকে ময়নাতদন্ত করার কথা রয়েছে। এছাড়া পুরো জেলার পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। বিশেষ করে আমি যদি বলি, গতকালের চেয়ে খাগড়াছড়ি শহর এবং শহরতলির পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি। বিএনপি জামায়াত ভাগ বাটোয়ারা করে দেশের সবকিছু দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দল, সিভিল মিলিটারি আমলাতন্ত্রের কারণে কোনো কিছু পরিবর্তন বা সংস্কার করা যাচ্ছে না। 2 মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ পাশ হবে জানিয়ে উপদেষ্টা আরো বলেন, সবাই এখন চেয়ে আছে পরবর্তী সরকারের দিকে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা বিষয়ে এই গোলটেবিলের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে গণমাধ্যম সংস্কারের দেয়া সুপারিশগুলো সরকার এখনো বাস্তবায়ন না করায় হতাশা জানান এ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আমরা তো আশা করেছিলাম, আমি বলেছিলাম আপনার সাথে যখন আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে বলেছি, সবাইকে বলেছি যে সমস্ত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার, আইন প্রণয়নের দরকার হবে না, সে সমস্ত বিষয়ে আপনারা খুব সহজেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, খুব বেশি চাইলে সম্পাদক এবং মালিকদের সাথে আলোচনা করে, ইউনিয়নগুলোর সাথে আলোচনা করে আপনারা আদেশ জারি করে দিতে পারেন, নীতিমালাগুলো হালনাগাদ করে দিতে পারেন। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া দ্রুত বাস্তবায়নযোগ্য 13টি সুপারিশের বিষয়ে কাজ করছে সরকার। আমার গদি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস,
আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে। আপনার পরবর্তী সরকারের অপেক্ষায় সবাই, আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, বিজনেসম্যানরা পরবর্তী সরকারের অপেক্ষায়, আপনারাও হয়তো পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন। তো বিষয় হচ্ছে যে আমি তো এই পরিস্থিতিতে আমাদের জন্য কঠিন করে ফেলা হয়েছে। পত্রিকা মালিকদের সংগঠন নোয়াবের অসহযোগিতার কারণে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি। আমরা যখন ক্ষমতায় আসলাম, দায়িত্ব নিলাম, তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি, বা আরো দলের লোকরা আসলে অত লোকজন নাই, দুইজনেরই আছে, তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে। তো বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল, তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল, কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%। হ্যাঁ, সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। উপদেষ্টা আরো জানান, অন্তর্বর্তী সরকারের কোনো সংবাদ মাধ্যম বন্ধ করার পরিকল্পনা নেই। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পাবনার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। ভোর 5টার দিকে ট্রেনটির 2টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত 11:30টায় ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর 5টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার রেল স্টেশনের কাছাকাছি পৌঁছলে বিকট শব্দে ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়। এ সময় অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এদিকে 5 ঘন্টা পর ঢাকার সাথে উত্তর দক্ষিণ অঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তুলার দাম বাড়া সহ নানা সংকটে শত বছরের পুরনো নারায়ণগঞ্জের টানবাজারে সুতা বাণিজ্য। একসময় এখান থেকে দেশের প্রায় 100% সুতার সরবরাহ হলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন অনেকেই। জেলার সুতা ব্যবসা হারানো ঐতিহ্য ফেরাতে সরকারের পদক্ষেপ চান ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জৌলুস হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় সুতা ব্যবসার মোকাম নারায়ণগঞ্জের টানবাজার। দিন দিন তুলার দাম বাড়ায় এখানে উৎপাদিত সুতার চাহিদা গেছে কমে, ফলে ব্যবসায়ীর সংখ্যা কমে দাঁড়িয়েছে হাজারের নিচে। একই অবস্থা এ খাতে কাজ করা শ্রমিকদেরও। বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন অনেকে। আমাদের আগে তো কাজ হয়েছে অনেক, দেখা গেছে বস্তাপত্র যদি কম দিত তো আমাকে পোষাইতে, এখন কাজ হয় না, আমরা খুবই অসহায়ের ভিতরে আছি। ব্যবসায়ীরা মাল বিক্রি করতে পারতেছে না, মনে করেন যে আমরা কাজ করতে পারতাছি না। আমাকে চলতেই খুব দুর্দিন যাচ্ছে, এই ব্যবসাটা আস্তে আস্তে ধ্বংসের পথে বিলীন হয়ে যাইতেছে। তা আমরা কি করব? উপায় না পেয়ে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ অন্যের কাছে রিক্সা চালাচ্ছে, কেউ ক্ষেতের কাজ করছে, কেউ চা বিক্রি করতেছে। আমাকে ওই টানবাজার তো একসময় খুব ভালো ব্যবসা ছিল, বিভিন্ন দেশে তো লোকজন আসতো, চিটাংতে আসতো, টাঙ্গাইলতে আসতো, খুব ব্যবসাটা খুব ভালো ছিল। দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা বাণিজ্য নাই, মানে আমরা বেকার। বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে টানবাজারে শ্রমিকের সংখ্যা প্রায় 12,000। ধীরে ধীরে কমছে এই সংখ্যা। রাত্রের 12টা-1টা পর্যন্ত আমাদের গদিগুলা খুব জমজমাট থাকতো। হ্যাঁ, তারা আসতো, তাদের কাছ থেকে আমরা সুতোর অর্ডার নিতাম, প্লাস আপনার তাদের টাকা পয়সা দিত। আমাদের যে যারা লেবার ছিল, যারা শ্রমিক ছিল, তারাও এরকম এখান থেকে চলে যায়। এখন তারা মানবতার জীবনযাপন করতেছে। কাজ না থাকলে মানবতার জীবনযাপন করে একটা আমরা তো অনেক সাহায্য সহযোগ করি, কিন্তু করলে কয়দিন করবো? আর তো অন্য জায়গায় কাজ হতে পারতেছে না। গার্মেন্টসের অবস্থা, গার্মেন্টস অনেক শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এখন আমরা আশাবাদী হয়তো আস্তে আস্তে বাজারটা আগের পজিশনে ফিরে আসবে। এক্সপোর্ট যদি শুরু হয়, গার্মেন্টস বাঁচবে, লেবার বাঁচবে, এবং স্পিনার লোকাল স্পিনাররা বাঁচবে, লোকাল মার্কেটও ঠিক হবে।
কাতরে বাঁচবে। ব্যবসায়ীরা বলছেন বর্তমান বাজারে প্রতিযোগিতা, বৈশ্বিক মন্দার প্রভাব, একই সাথে সরকারের ভ্যাট ট্যাক্স নীতির প্রভাব পড়েছে সুতার ব্যবসায়। ফলে ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতার বিকল্প নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝিনাইদহে মৌসুমের শুরুতে রোপা আমন ধানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক দিয়েও মিলছে না প্রতিকার, ফলে লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে পোকা দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ঝিনাইদহের শৈলকুপায় বিস্তীর্ণ মাঠ জুড়ে লাগানো হয়েছে আমন ধান। তবে এবার মাজরা পোকার আক্রমণে ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। এক চিত্র সদর উপজেলা, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরেও। কৃষকরা বলছেন গাছের গোড়ায় এ পোকার আক্রমণে ঠিকমতো বাড়ছে না গাছ, বারবার কীটনাশক স্প্রে করেও মিলছে না সুফল। মাজরাতে ধান খাইয়ে যাচ্ছে, মানে গোড়ে লেগে খাইয়ে যাচ্ছে। ধানের প্রধান রোগ আছে মাজরা পোকা। মাজরা পোকায় কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পরে ধান লাল হয়ে যাচ্ছে। আমরা কোনো এর বিধি ব্যবস্থা খুঁজে পাচ্ছি না। আমার 7 বিঘে জমি ধান, আমি 2 বার ওষুধ দিয়েছি, ওষুধই কোনো কাজ হচ্ছে না। সার ওষুধ কিছুই পাচ্ছি না, তাই গরিব কৃষকরা কনে যাবে কনে এখন। তবে কৃষি বিভাগের দাবি, পোকার আক্রমণ রোধে কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। আমন মৌসুমে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। দেখা দেওয়া মাত্রই আমরা কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেছি, এছাড়া পার্চিং সম্পন্ন করেছি, এছাড়া কৃষকদেরকে নিয়ে উপসহকারীর মাধ্যমে উঠান বৈঠক সম্পন্ন করেছি। পাশাপাশি আমরা মাঠে যাচ্ছি, দেখছি যে যে পরামর্শ প্রয়োজন আমরা সেদিকে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,139 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রতিষ্ঠার 3 দশক পূর্তি উদযাপন করল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে রাজধানী সহ সারা দেশের 226টি শাখায় এবং 88টি উপশাখায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক রাফাতুল্লাহ খান। এদিকে ব্যাংকটির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তার পক্ষে ফুলের তোড়া ও কেক পৌঁছে দেন এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধান বিক্রয় বিপণন শফিকুল ইসলাম। আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রাফাতুল্লাহ এসব উপহার সামগ্রী গ্রহণ করে। এটিএন বাংলা ও ডক্টর মাহফুজুর রহমানকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ পিআরডি জালাল আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের গির্জার ভেতরে ঢুকে বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 8 জন। এ ঘটনার পরপরই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে এ ঘটনা ঘটে। ওই গির্জায় প্রার্থনারত অবস্থায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় গাড়ি চালিয়ে চার্চের ভেতরে ঢুকে পড়ে হামলাকারী এবং অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালানো শুরু করে। হামলায় ঘটনাস্থলে নিহত হন 4 জন এবং আহত হন আরও 8 জন। এদিকে বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারী। তবে হামলার পরপরই ওই গির্জা চত্বরে ছুটে যান 2 জন পুলিশ কর্মকর্তা। এ সময় তাদের গুলিতে চার্চের পার্কিং লটের কাছে নিহত হয় হামলাকারী। এরই মধ্যে হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এবারে খেলার খবর। বগুড়ার আন্তর্জাতিক মানের সুইমিং পুলটি দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকার পর জেলা প্রশাসকের উদ্যোগে সংস্কার শুরু হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র 21 লাখ টাকা দিয়ে সংস্কারের কাজ করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে তা ভেস্তে যেতে বসেছে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান। সংস্কারের অংশ হিসেবে সুইমিং পুলের টাইলস, পানি তোলার মেশিন সহ বিভিন্ন কাজ করা হলেও কার্যকর হয়নি সমাধান। যেখানে 8 থেকে 10 ঘন্টায় পানি তোলা যেত, এখন লাগছে 40 থেকে 45 ঘন্টা।
এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বেড়ে গেছে বিদ্যুতের ব্যয়ও। তবে দীর্ঘদিন পর আধুনিক পুলে অনুশীলনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাঁতারুরা। পচা পানি কম, পানি থাকে না। এক্ষেত্রে অন্যান্য জেলার প্লেয়াররা তারা সুইমিং পুলে প্র্যাকটিস করে আমাদের থেকে অনেক আগায় থাকতো। সুইমিং পুলে সাঁতার কেটে আরো ভালো করতে পারবো বা ভবিষ্যতে আরো দূরে যাইতে পারবো। এই পাম্পটা চেঞ্জ করতে হবে অথবা আপনার নতুন করে একটা পাম্প বসানো লাগবে। ক্রীড়া সংগঠকদের অভিযোগ, সাঁতারু ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সংস্কার করলে অর্থের অপচয় রোধ করা যেত। এই পানিটা যদি এই মেশিনে যদি 3 দিন সময় লেগে যায়, 4 দিনে কি করবে? এর মধ্যে ধোঁয়া মোছা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সবকিছু আছে, তাহলে এই সুইমিং পুলটা চালাবে কিভাবে? গভীর নলকূপ যেটা বলে, এইটাকে বসানো উচিত। ভারী পাইপ দিয়ে যদি পানি এখানে না তোলা হয় তাহলে কিন্তু সুইমিং পুলে পানি উঠবে না। ডি স্যার আমাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এইটা চেঞ্জ করে, না হলে এর পাশে আরেকটা মোটর বসানো, সাবমার্সিবল বসানো, যেন দুইটা দিয়ে ফ্লো করে পানির ইয়েটা বাড়ানো যায়। গত 15 জুলাই এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর দ্রুত সংস্কার কাজ শেষ করে সুইমিং পুলটির উদ্বোধন করেন জেলা প্রশাসক। আগামীতে আরো সংস্কারের জন্য সরকারের কাছে অর্থ চাওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তিলক ভার্মার স্ট্রাইকে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারালো ভারত। নবমবারের মতো সূর্যকুমারদের শিরোপা জয়। খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ। 144 ধারার মধ্যে সংঘর্ষে 3 জন নিহত। সেনা সদস্য, পুলিশ সহ আহত 30। সরকারের দুঃখ প্রকাশ। পাবনায় পঞ্চগড়গামী আন্তনগর ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার। 5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ অঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক। এবং তুলার দাম বাড়া সহ নানা সংকটে নারায়ণগঞ্জের টানবাজারে সুতা বাণিজ্য। সরবরাহ নেমে এসেছে অর্ধেকে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।